প্রথমবারের মতো নিজের বরকে দেখে চমকে ওঠে আদ্রি, যার দরুন আদ্রির হাত থেকে কফির মগ নিচে পড়ে যায়। মগে থাকা গরম কফি আদ্রির পায়ের ওপর পড়ে। তৎক্ষণাৎ আদ্রি ও মাগো বলে চিৎকার করে ওঠে। তার চিৎকারের কাজে ব্যাঘাত ঘটে উৎসের। উৎস বিছানার উপর ল্যাপটপ রেখে দৌড়ে আদ্রির কাছে এসে বলল, আদিদা, তুমি এসেছো। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। তোমাকে নিশ্চয়ই তোমার পরিবারের লোকজন জোর করে আটকে রেখেছিল, তোমাকে বাধ্য করেছিল পালিয়ে যাওয়ার নাটক করতে। তুমি তোমাকে ভালোবাসতে, তাই না? আমি জানতাম আমার ভালোবাসা, আমার সন্ধ্যায় কন্যা আমার সাথে প্রতারণা করতে পারে না। প্রতারক তোমার পরিবার, তোমার বোন। আমি তোমার বোন আর পরিবারকে কখনো ক্ষমা করতে পারবো না। আদ্রি কিছু বলতে যাবে তার আগে উৎসের আদ্রির পায়ের উপর নজর পড়ে। উৎস আদ্রির হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে আদ্রির পা নিজের হাঁটুর উপর রাখে। পায়ে উৎসের স্পর্শ পেয়ে আদ্রির দেহ শিউরে ওঠে। আদ্রি দুহাতে বিছানার চাদর খামছে ধরে তোতলাতে তোতলাতে বলল, এ কি আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? এটা পাপ। প্লিজ আমায় দয়া করে পাপের ভাগিদার করবেন না আপনি। কোনো কথা না বলে চুপচাপ বসে থাকো। পায়ে যে গরম কফি পড়েছে সেই খেয়াল আছে তোমার? জায়গাটা লাল হয়ে উঠছে, ফুসকা পড়ে যাবে। আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে তোমার চমকে উঠতে হলো? আমাকে দেখে এমন রিয়াক্ট করলে যেন এই প্রথম তুমি আমাকে দেখছো। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আমি সত্যি আপনাকে দেখে চমকে উঠেছিলাম। আপনাকে আমার বরের আসনে দেখতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। সেদিন সন্ধেবেলা যখন জীবনের প্রথমবার শরীরে আপনার স্পর্শ পেয়েছিলাম, তখন আপনি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি ছিলেন। আমি আমার শরীরে আপনার স্পর্শ কিছুতেই মানতে পারিনি। সেদিন বাড়ি ফিরে সোজা ওয়াশরুমে গিয়ে আমার শরীরে যেখানে যেখানে আপনি হাতে স্পর্শ দিয়েছিলেন সেখানে সেখানে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম। কিন্তু সেদিনের সেই ঘটনা আমার স্থির থাকতে দিচ্ছিল না। ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছিল। বারবার মনে হচ্ছিল এতে আমার স্বামীকে ঠকানো হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ সেই মানুষটা আমার বিয়ে করা বর, যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। সে আমাকে আদিতা মনে করে করে আমার সেবা শুশ্রূষা করেছে। নিয়তি আজ আমাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আদ্রির ভাবনার মাঝে নিজের পায়ে ঠান্ডা অনুভব করলো। আদ্রি তৎক্ষণাৎ উৎসের দিকে তাকিয়ে দেখলো উৎসেও আলতে হাতে তার পায়ে মলম লাগিয়ে সেই জায়গায় ফু দিয়ে দিয়েছে। আদ্রি আবেশে চোখ বন্ধ করে পুনরায় বিছানার চাদর খামছে ধরে আমতা আমতা করে বলল, আপনি হয়তো আমাকে আদি মনে করে আমার এত সেবা শুশ্রূষা করছেন, কিন্তু আমি আদি নই, আদ্রি আমি। আদ্রির কথাটা শোনা মাত্রই উৎসের হাত থেমে গেল। উৎস তৎক্ষণাৎ তার হাতে থাকা মলম ছুঁড়ে ফেলে দিয়ে আদ্রির হাত ধরে বিছানা থেকে টেনে তুলে বলল, তোমাকে বারবার বলেছিলাম তুমি আমার সামনে আসবে না, তারপরও কেন এসেছো আমার রুমে? উৎসের কথায় আদ্রির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। উৎস আদ্রির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, এই চোখ দুটো মনে হচ্ছে আমি কোথাও আগে দেখেছি। মনে হচ্ছে যেন চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু এমনটা কেন মনে হচ্ছে? এই ঠকবাজ প্রতারক মেয়েকে আজকে প্রথমবার দেখেছি আমি। তবু কেন মনে হচ্ছে এই মেয়েকে আমি আগে কোথাও দেখেছি? তার মানে কি? না না না, হয়তো তারা যমজ বোন হবার দরুন আমার এমনটা মনে হচ্ছে। কিন্তু এই মেয়েকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তাহলে মাথার উপর উঠে নাচতে শুরু করে দেবে। উৎসের ভাবনার মাঝে আদ্রি বলল, আমি জানি আপনি আমার স্ত্রী হিসেবে মানতে পারছেন না। আপনি ভাবছেন আমি জোর করে আপনার জীবনে প্রবেশ করেছি, কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করিনি। উল্টো আদির ভুলের মাসুল আমায় দিতে হচ্ছে। যেভাবেই হোক আমাদের বিয়েটা তো হয়েছে। নিয়ম অনুযায়ী গতকাল আমাদের বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। বাবা বারবার কল করে আমাদের যেতে বলেছেন। আমাদের হয়তো আপনাদের মতো এত বড় গাড়ি বাড়ি টাকা পয়সা নেই, কিন্তু বিশ্বাস করুন আমাদের বাড়িতে আপনার আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি থাকবে না। আদ্রি কথা বলার পুরোটা সময় উৎস আদ্রির মুখের দিকে তাকিয়েছিল। আদ্রি কি বলেছে না বলেছে উৎসের সেদিকে কোনো খেয়ালই নেই। আদ্রি উৎসের থেকে কোনো রেসপন্স না পেয়ে উৎসের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। আদ্রি নিচে আসার পরপরই উৎসের ফোন বেজে ওঠে। উৎস কল রিসিভ করতেই ওপাশ থেকে সালাম দিয়ে বলল, কেমন আছো বাবা? জি ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আদ্রির বাবা বলছি। জি আঙ্কেল বলুন। তোমরা কি এ বাড়িতে আসবে না বাবা? ঠকবাজ প্রতারকদের বাড়ির খাবার যে আমার পেটে হজম হবে না আঙ্কেল। আপনি এসে বরং আপনার মেয়েকে নিয়ে যান,
আমি তার সাথে একই ছাদের তলে থাকতে পারবো না। এসব তুমি কি বলছো বাবা? আদিরি তোমার স্ত্রী। কিসের স্ত্রী? আমি মানি না এই বিয়ে। আপনারা সকলে মিলে ঠকিয়েছেন আমাকে। আমি কোনোদিনও আপনাদের ক্ষমা করতে পারবো না। অন্যায় আমরা করেছি, কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই। আপনার মেয়ে তো ধোয়া তুলসী পাতা, নির্লজ্জের মতো ছোট বোনের হবু বরকে বিয়ে করে নিল। এখানে আমার আদ্রি মায়ের সত্যিই কোনো দোষ নেই। এমনকি আদ্রি তো এই বিয়েটা করতেই চায়নি, কিন্তু আমার স্ত্রীর লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। সে ভেবেছিল বড়লোক বাড়িতে বিয়ে দিতে পারলেই হয়তো আমার মেয়েটা সুখী হতে পারবে, কিন্তু সে হয়তো এটা জানে না যে দুজনের মধ্যে ভালোবাসা না থাকলে রাজপ্রাসাদ, টাকা পয়সা সুখ দিতে পারে না। তবে ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও সুখে শান্তিতে বসবাস করা যায়। আদিরকে জোর করার পরেও যখন আদির বিয়েটা করতে চায়নি, তখন আমার স্ত্রীর হাতে বিষের বোতল নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকি দেয়। আদি আর কোনো উপায় না পেয়ে বিয়ের পিড়িতে বাধ্য হয়। আদিরকে চিনতে ভুল করেছো তুমি। আদির একটা খাঁটি সোনা আমার বলে আমি একটুও ভারিয়ে বলছি না। এখন সবটা তোমার ইচ্ছা বাবা। তোমার যদি মন চায় তাহলে আমার মেয়েটাকে নিয়ে এসো, আর যদি না আসো তাহলে আর কিছু করার নেই। বলে চোখের পানি মুছে কল কেটে দিল সজল খন্দকার। আটের নিচে এসে কিচেনে গিয়ে দেখতো সালমা তালুকদার আর ঝর্ণা তালুকদার দুজনে মিলে রান্না করছেন। আদ্রিকে দেখে সালমা তালুকদার বলল, বরকে বলেছো বাপের বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ মা, বলেছি, কিন্তু আপনার ছেলে। যাবে না বলার আগেই উৎস কিচেনের দরজায় দাঁড়িয়ে বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয় না, আমি একটু বাইরে যাচ্ছি। ফিরে এসে যদি দেখি তুমি রেডি হওনি, তাহলে তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। শার্ট প্যান্ট দিয়ে আমি কি করব? তুমি পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছ না, তাই আমার শার্ট প্যান্ট দিয়ে তোমাকে সহযোগিতা করলাম। এখন যদি বাপের বাড়ি যেতে চাও, অতি দ্রুত শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নাও। উৎসের কথায় আদ্রি বোকা বনে গেল। উৎস আদ্রিকে 10 মিনিট সময় দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু উৎস প্রায় 1 ঘন্টা পরে এসে দেখে আদ্রি রেডি না হয়ে বসে আছে। মূলত আদ্রি সব সময় বোরখা হিজাব পরিধান করে বাইরে বের হয়। তার ইচ্ছে ছিল বোরখা পরে বিয়ে করবে, কিন্তু হঠাৎই ধমকা হাওয়ায় এসে সবটা এলোমেলো করে দিয়ে চলে গেল। হুট করে তার বিয়েটা হয়ে গেল। আদ্রি ভেবেছিল তার মা হয়তো লাগেজে কাপড়ের সাথে বোরকা হিজাবও দিয়ে দেবে, কিন্তু আদ্রি উৎসের কথা অনুযায়ী রেডি হতে এসে লাগেজের সব কাপড় উল্টাপাল্টা করেও নিজের বোরকাটা পেল না। বোরকা হিজাব না পেয়ে আদ্রির ঠাই সেখানেই বসে রইল। এদিকে উৎস নিজের কাজ শেষ করে বাসায় ফিরে উপমাকে দেখে বলল, মেয়েটা কি রেডি হয়েছে? কোন মেয়েটা ভাইয়া? আরে ওই যে আদ্রি নাকি পাদ্রি। আমি জানি না, আর তার সম্পর্কে জানার কোনো ইচ্ছাও আমার নেই। খ্যাত একটা মেয়ে, চলাফেরার কথা বলার স্টাইল দেখেছো? তাকে দেখলেই আমার গা গুলিয়ে আসে। তোমার বউ, তুমি গিয়ে নিজেই খুঁজে নাও রেডি হচ্ছে কিনা। বলে উপমা পার্লারে চলে গেল। উপমার যাওয়ার পানে তাকিয়ে উৎস তার ছেলের হাসি হেসে বলল, 3 কবুল বলে বিয়ে করলেই বউ হওয়া যায় না। শুধুমাত্র সজল খন্দকারের কথায় ওই বাড়িতে যাওয়া। তিনি আমার বাবার বয়সী, তার আকতে মিনতি আমি ফেলতে পারিনি, তাই তো অনিচ্ছাকৃতভাবে ওই বাড়িতে যেতে হচ্ছে। তবে আমি এই মিথ্যা সম্পর্কে বেশি দিন বয়ে বেড়াবো না। উকিলের সাথে কথা বলে আমি খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করব। বলে উৎস আদ্রির রুমে এসে দেখে আদ্রি রেডি না হয়ে মেঝেতে বসে রয়েছে, যা দেখে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে উৎসের। উৎস আদ্রির দিকে তেড়ে এসে বলল, বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই বুঝি? তোমাকে বলেছিলাম না রেডি হয়ে থাকতে। এই তোমার রেডি হওয়ার নমুনা। তুমি কি ভেবেছিলে তুমি রেডি না হলে আমি সিনেমা, গল্প, উপন্যাসের নায়কদের মতো তোমাকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে দিব? আমি লুলা না যে আপনার হাতে আমার সাজগোজ করতে হবে। আপনার হাতে সাজগোজ করার কোনো ইচ্ছেই নেই আমার। তাহলে এখন রেডি না হয়ে বসে আছো কেন? আদ্রি বোরখার কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে বলল, আমি তো নতুন বউ। নতুন বউয়েরা সাধারণত নতুন জামা কাপড় পরে, কিন্তু এই বাড়িতে আসার পরে আমাকে কোনো নতুন শাড়ি বা জামা কিছুই দেওয়া হয়নি। আমি বাড়ি থেকে যে পুরাতন জামা কাপড় এনেছিলাম সেগুলোই পরেছি, কিন্তু বাপের বাড়ি যদি এই পুরাতন জামা কাপড় পরে যায়, তখন আশেপাশের লোকজন আপনাদেরকে গাল মন্দ করবে, বলবে তারা নাকি এত বড় লোক, অথচ নতুন বউকে একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারেনি। কেমন বড় লোক তারা?
আদ্রির কথা শুনে উৎস তৎক্ষণাৎ নিজের রুমে এসে কাভার থেকে শার্ট প্যান্ট নিয়ে আদ্রির মুখের উপর ছুঁড়ে ফেলে দিল। আদ্রি মুখের উপর থেকে শার্ট প্যান্ট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, শার্ট প্যান্ট দিয়ে আমি কি করব? তুমি পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছ না, তাই আমার শার্ট প্যান্ট দিয়ে তোমাকে সহযোগিতা করলাম। এখন যদি বাপের বাড়ি যেতে চাও অতি দ্রুত সব কাপড় চোপড় পরে রেডি হয়ে নাও। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? শার্ট প্যান্ট ছেলেদের পোশাক, আমি মেয়ে হয়ে কেন ছেলেদের পোশাক পরবো? উৎস দাঁতে দাঁত চেপে বলল, আমরা তো ছোট লোক, আমাদের টাকার অভাব। তোমাকে শাড়ি 3 পিস কিনে দেওয়ার মতো কোনো টাকা আমাদের নেই। এই জন্যই আমার যেগুলো আছে সেগুলো আমরা দুজনে ভাগাভাগি করে পরবো, কেমন? উৎসের চিৎকার চেঁচামেচি শুনে সালমা তালুকদার দৌড়ে আসে। তাকে দেখে উৎস রুম থেকে বেরিয়ে যায়। উৎস যেতে সালমা তালুকদার আদ্রির দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আদ্রিমা? উৎস রেগে গিয়েছে কেন? আসলে মা, আমার তো ভালো কোনো জামা নেই। তাছাড়া মা লাগেজে বোরকা হিজাব দিতেও ভুলে গিয়েছে। আমি যদি পুরাতন কাপড় পরে ওই বাড়িতে যাই তাহলে লোকে আপনাদের বদনাম করবে, সেটাই বলছিলাম। আর তখনই উনি শার্ট প্যান্ট টেনে আমার মুখে ছুড়ে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। খারাপ লোক একটা উনি। আদ্রির কথা শুনে সালমা তালুকদার মুচকি হেসে বললেন, উৎসের রুমে আলমারিতে তোমার জন্য শাড়ি 3 পিস রাখা হয়েছে। উপমাকে বলেছিলাম শাড়ি 3 পিস তোমার হাতে দিতে, কিন্তু মেয়েটা তোমার হাতে না দিয়ে সেগুলো আলমারিতে রেখে দিয়েছে। আর আমি তো জানতাম না তুমি বোরকা পরো। জানলে শাড়ি 3 পিসের সাথে 2টা বোরকাও নিয়ে আসতাম। আমার ভুল হয়ে গিয়েছে মা। এবারের মতো শাড়ি পরে বাবার বাড়ি থেকে ঘুরে এসো। তুমি ফিরলে আমি তোমার সাথে করে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো বোরকা কিনে দিব। আমার নতুন বোরকা লাগবে না মা, ওই বাড়িতে আমার বোরকা আছে, আমি সেটাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন কথা না বাড়িয়ে চলো। আমি ঝর্ণাকে বলছি, ঝর্ণা তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। ঠিক আছে মা। প্রায় 2 ঘন্টা পরে আদ্রির সাজ কমপ্লিট হয়। ঝর্ণা তালুকদার তাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। আদ্রি আয়নায় নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারে না। তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। তার গাত্রে বেগুনি কালারের একটা জামদানি শাড়ি জড়িয়ে রয়েছে, গলায় স্বর্ণের অলংকার, নাকে নাকফুল, হাতে স্বর্ণের মোটা বালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখগুলো খোপা করে এক সাইডে গোলাপ ফুল গুজে দেওয়া। সব মিলিয়ে পরীর মতো লাগছে আদ্রিকে। আদ্রিকে এই রূপে দেখে সালমা তালুকদার নিজের চোখ থেকে হাতের কোণায় একটু কাজল নিয়ে আদ্রির কপালে ছুঁয়ে দিয়ে বলল, এসব অলংকার তোমার শাশুড়ি মায়ের। এই অলংকারের আসল উত্তরাধিকারী তুমি। এই অলংকার যেন তোমার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কথাটা শুনে আদ্রি সালমা তালুকদারকে জড়িয়ে ধরল। তিনি তৎক্ষণাৎ আদ্রির কপালে আলতো চুমু দিয়ে বলল, নজর না লাগুক যেন চাঁদেরও গায়ে। আমি অনেক ভাগ্য করে আপনার মতো একজন শাশুড়ি, কাকিমার মতো একজন চাচি শাশুড়ি, আর সিজনের মতো একজন দেবর পেয়েছি। আর আমার ছেলে বুঝি ভালো নয়? আমাদের বিয়েটা তো শুধুমাত্র কাগজের বিয়ে হয়েছে, আমি তার কাগজের বউ। এই সম্পর্ক কত দূর আগাবে আমি জানি না মা, তবে আমি মন প্রাণ দিয়ে চাই আমাদের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক দম্পতির মতো হোক। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মা। স্বামী, শ্বশুর, ননদ সবার মন জয় করার চেষ্টা করব, সবার ভালোবাসা পাবার চেষ্টা করব আমি। তোমার শাশুড়ি সব সময় তোমার পাশে থাকবে মা। বলে সালমা তালুকদার ঝর্ণা তালুকদার রুম থেকে বেরিয়ে গেলেন। তারা যাওয়ার পরপরই উৎস ফোনে কথা বলতে বলতে আদ্রির রুমে প্রবেশ করল। হুট করে আদ্রির অন্য রূপ দেখে সে যেন কথা বলতে ভুলে গেল। উৎস পলকহীন দৃষ্টিতে আদ্রির দিকে তাকিয়ে রইল। এ কি, আপনি দরজা কেন বন্ধ করছেন? রোম্যান্স করবো বলে। রোমান্স মানে? প্রত্যুত্তরে উৎস কিছু না বলে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আদ্রির দিকে এক পা এক করে আগাতে লাগলো। উৎসের এমন চাহনি দেখে শরীর শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠল আদ্রির। আদ্রি উৎসকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে এক পা করে পেছাতে লাগলো। এক পর্যায়ে আদ্রি শাড়িতে বেঁধে পড়ে যেতে গেলে উৎস আদ্রির কোমর আঁকড়ে ধরল। এতে যেন আদ্রির হাত পা কাঁপতে শুরু করল। আদ্রি নিজের ব্যালেন্স রাখতে না পেরে উৎসের শার্ট খামচে ধরল, যা দেখে উৎস আরো শক্ত করে আদ্রির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে আদ্রির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমাদের বিয়ের সবে মাত্র 2 দিন হয়েছে। আমরা এখনো নবদম্পতি। আর নববিবাহিত দম্পতি যখন একত্রে রোম্যান্স করে তখন দরজা বন্ধ করে রাখতে হয়। এই সামান্য ব্যাপারটাও বোঝো না তুমি? মাথা মোটা একটা।
বলে উৎস আদ্রির ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়। তৎক্ষণাৎ আদ্রি না বলে চিৎকার দিয়ে হাত দিয়ে নিজের ওষ্ঠ চেপে ধরে। আদ্রির চিৎকার শুনে উৎস আদ্রির দিকে এগিয়ে এসে বলল, আমাকে দরজায় দেখে এভাবে এত চিৎকার করে উঠলে কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখেই তোমার চিৎকার চেঁচামেচি শুরু করতে হবে? তোমার চিৎকার শুনে পাশের রুম থেকে নানু নানা কি মনে করে বসবে তিনিই জানেন। আদ্রি মনে মনে বলল, হায় আল্লাহ, তার মানে সবটা আমার ভাবনা ছিল। ছি ছি, আমি এই মানুষটাকে নিয়ে এইসব ভাবতে পারলাম। এখন তাকে কি জবাব দিব আমি? আদ্রির থেকে রেসপন্স না পেয়ে উৎস আবারও বলল। তুমি কি জেগে জেগে আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে নাকি? উৎসের প্রশ্নে আদ্রি থতমত খেয়ে বলল, হ্যাঁ, না মানে না, আমার বই গেছে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। ভেরি গুড। আমাকে নিয়ে স্বপ্ন দেখলেও সেটা তোমার স্বপ্নই থেকে যাবে। আমি কখনোই তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, আর না পারবো আমার সন্ধ্যা কন্যাকে ভুলে যেতে। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আপনার এই সন্ধি কন্যার ব্যাপারটা বড্ড ভাবাচ্ছে আমায়। নাতাশার জন্মদিনের পার্টিতে সন্ধেবেলা আপনার সাথে আমার দেখা হয়েছিল। সেদিন কল্পনায় নয়, বরং বাস্তবেই আপনি আমার কোমর আঁকড়ে ধরেছিলেন। কিছু সময়ের জন্য দুই জোড়া চোখ এক হয়েছিল। সেই হিসেবে আমি আপনার সন্ধে কন্যা। কিন্তু আদি বলেছিল আদির সাথেও নাকি আপনার দেখাটা সন্ধেবেলায় হয়েছিল কোনো এক পার্টিতে। আপনি আদিকে পার্টিতে দেখেই পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ব্যাপারটা আমার কেমন যেন গোলক ধাঁধার মতো লাগছে। যাই হোক, বিয়েটা যখন হয়েছে তখন আমি আমার অধিকার ছাড়ছি না। এটা জি বাংলার সিরিয়াল নয় যে একজনের 4টা স্বামী থাকবে। আপনাকে যখন 3 কবুল বলে বিয়ে করেছি তখন আমৃত্যু আপনার সাথেই থাকবো আমি। সেটা আপনি চান বা না চান। আমি সহজ সরল হতে পারি, তাই বলে ভাববেন না আপনাকে এত সহজেই ছেড়ে দিব। আদ্রিকে চুপ থাকতে দেখে উৎস বলল, আমার কাছে প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। তোমার এসব নাটক দেখার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। দ্রুত নিচে আসো। বলে উৎস বেরিয়ে গেল। উৎস যাওয়ার সাথে সাথেই আদ্রি লাগেজ নিয়ে নিচে এসে দেখে সাজিন সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। আদ্রিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সাজিন দৌড়ে এসে আদ্রিকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাচ্ছ না নতুন বউ? আদ্রি নিচু হয়ে সাজিনের গালে চুমু দিয়ে বলল, হ্যাঁ সোনা, বাবা বাড়ি যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই ঝর্ণা তালুকদার দৌড়ে এসে সাজিনকে আদ্রির থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কোথাও যাবে না সাজিন। 2 দিন পর তোমার পরীক্ষা শুরু হবে। ও যেতে চাইছে, যাক না কাকিমা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আদ্রি? 2 দিন পর বরের মুখ দর্শন করতে পেরেছ। একটা সুযোগ পেয়েছ নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার। কিন্তু তুমি যদি সাজিনকে তোমাদের সাথে নিয়ে যাও, সেই সুযোগটা তো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু কাকিমা, সাজিন। কোনো কিন্তু নয়। আমি সাজিনের মা। আমি সাজিনকে ঠিক সামলে নেব। তুমি তোমার বরকে সামলাও, নিজের আঁচলের তলায় বেঁধে নাও। ঝর্ণা তালুকদারের কথায় আদ্রি তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক ভালো কাকিমা, কত সহজেই আমায় আপন করে নিয়েছেন। আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবে হয়েছে তাতে হয়তো কেউ আমার সাথে ভালো করে কথাই বলবে না। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুবই সাধারণভাবে জীবনযাপন করেছি। সত্যি বলতে আদিতার চলাফেরা পোশাক দেখে আমার আদিতাকে একদমই পছন্দ হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল আদিতার সাথে উৎসের বিয়েটা হলে উৎসের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার চাইছিলাম বিয়েটা যেন না হয়, যেন ভেঙে যায়। যখন বিয়েটা হয়ে গেল তখন উৎসর কথা ভেবে খুব খারাপ লাগছিল। কিন্তু পর মুহূর্তে পাত্রী বদলে গেছে কথাটা শুনেই মনটা ভালো হয়ে গিয়েছিল। জীবনে অনেক সুখী হও আদ্রি। স্বামীর আদর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক তোমার সংসার। আমি এখন আসি কাকিমা। ঠিক আছে, যাও। আদ্রি একে একে সবার থেকে বিদায় নিয়ে নিচে এসে দেখে উৎস কারোর সাথে ফোনে চিৎকার চেঁচামেচি করছে। চেহারায় রাগের ছাপ ফুটে উঠেছে। আদ্রি একটু এগিয়ে গিয়ে শুনতে পেল উৎস বলছে, নাম্বার ট্র্যাক করা যাচ্ছে না মানে? যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। আমি একটা বারের জন্য হলেও আদিতার মুখোমুখি হতে দাঁড়াতে চাই। আমি আদিতার মুখ থেকে শুনতে চাই আমার কোথায় ভুল ছিল, কেন ছলনা করলো আমার সাথে। আমার সত্যিটা জানতে হবে। বলতেই আদ্রির দিকে উৎসের চোখ পড়ে।
উৎস তৎক্ষণাৎ কল কেটে দিয়ে ফোন নিজের পকেটে ঢুকিয়ে বলল, আমাকে কি তোমার বেতনভুক্ত কর্মচারী মনে হয়? 10 মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করছি। এবার কি নিজে থেকে গাড়িতে বসবে নাকি কোলে করে নিয়ে বসাতে হবে? প্রত্যুত্তরে আদ্রি কিছু না বলে চুপচাপ গাড়ির পেছন সিটে গিয়ে বসে পড়ে। যা দেখে উৎসর রেগে গিয়ে আদ্রির হাত ধরে টেনে বাইরে বের করে দিয়ে বলল, আমি তোমার ড্রাইভার না, ওকে? গাড়িতে বসলেও দোষ, না বসলেও দোষ, আমি যাবোটা কোথায়? সামনের সিটে গিয়ে চুপচাপ বসে পড়ো। উৎসের কথা আদ্রিও ভদ্র মেয়ের মতো চুপচাপ গাড়িতে বসে পড়ল। উৎস এসে নিজের সিট বেল্ট লাগিয়ে বলল। সিট বেল্ট লাগিয়ে নাও। আদ্রি কয়েকবার সিট বেল্ট লাগানোর চেষ্টা করে লাগাতে না পেরে এ পর্যায়ে হাল ছেড়ে দিয়ে বলল। এসবের কোনো প্রয়োজন নেই আমার। উৎস তৎক্ষণাৎ আদ্রির দিকে ঝুঁকিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে বলল। নাচতে না জানলে উঠোন বাঁকা। কথাটা কর্ণপাত হলো না আদ্রির। আদ্রি একদিনে উৎসের দিকে তাকিয়ে মনে মনে বলল। আপনি যতবার আমার সংস্পর্শে আসেন ততবার আমার ভালো লাগা কাজ করছে। আমি নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছি। আমার যদি ক্ষমতা থাকতো, আমি এই সময় ঘড়ির কাঁটাটা থামিয়ে দিতাম। তাহলে অন্তত কিছু সময় আমাদের হতো, একান্তই আমাদের সময় হতো।